আঁধারের বুকে রিমঝিমে নামা বৃষ্টি এবারে রূপান্তরিত হয়েছে ইলশেগুঁড়ি বৃষ্টিতে। বারান্দার কাছের স্লাইডার ডোর পরিপূর্ণভাবে লাগানো হয়নি, আধখোলা। হিমশীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ছিটেফোঁটা ধেয়ে এসে অঙ্গপ্রত্যঙ্গে মিশে যাচ্ছে। পরপর বীভৎস শব্দে বেশ কয়েকটা বজ্রপাত পড়েছে আশেপাশে। ওই সময়টাতে অন্যরকম আকাশের দেখা মিলল। এই যে কেমন মানচিত্রের মতন লম্বা সরু সাদা বেশ কিছু দাগ পড়ল আকাশের বুকে। মনে হলো আকাশটা কিছু খণ্ডে বিভক্ত। ক্ষণিকের জন্য দিনের মতন উজ্জ্বলতাও হলো পৃথিবী। সে আলোতে অরুর সুশ্রী মুখের স্পষ্ট দর্শন ঘটল। কি দারুণ কায়দায় চোখ দুটো বন্ধ করে রেখেছে। নিপুণভাবে কাঁপছে ভরাট মৃদু গোলাপি ঠোঁট জোড়া। এলোমেলো কালো চুলগুলো আশ্চর্য রকমের সৌন্দর্য বহন করে বসেছে। এক মুহূর্তে প্রকৃতির আলো যেন তন্ময়কে সম্মোহন করে গেল। ব্যাকুল হয়ে উঠল তার মন প্রাণ দৃষ্টি। পাজোড়া কেমন নিজ গতিতে কয়েক পা এগোলো। দুজনের মধ্যকার দূরত্ব অস্থিরভাবে বিলীন হয়ে গেল। বিদ্যুৎ লাইন ফল্ট হয়েছে বুঝি। ট্রান্সমিটার ফিউজ হয়ে গেছে নিশ্চয়ই। নাহলে তো কন্ট্রোল রুমের সুইচ টিপে দিয়েছে। ব্যাস, লাইট শাট ডাউন। আরো কিছুক্ষণ না হয় থাকতো তেমন। এখনই কেন আসতে হলো বিদ্যুৎ? বাল্বের সাদা রোশনি অনুভব করেই ঝটপট চোখ মেলে চাইল ওরও। লজ্জিত প্রার্থিত মুখমণ্ডল জুড়ে মুহূর্তে কিংকর্তব্যমোটা আশ্চর্যতরতা ভিড় জমালো। তন্ময়ের নিপুণ দৃষ্টিতে দৃষ্টি মিলতেই পরমুহূর্তে যেন লজ্জায় নিতিয়ে পড়ল। ঠোঁটজোড়া কেমন তিরতির করে কাঁপল। শ্বাস প্রশ্বাসেও বুকের ওঠানামার গতিটাও অস্বাভাবিক দ্রুততম গতিতে চলল। তন্ময় তখনও একচিত্তে চেয়ে দেখল সবটাই। খেয়াল করল খুঁটিয়ে নাটিয়ে ওর সব হাবভাব কার্যকর্ম। কেমন বিড়ালছানার মতন দৃষ্টি ঘোরাচ্ছে, যেন চুরি করেছে কিছু একটা। অনেকটাই মাছ চুরি করে ধরা পড়া বিড়ালের মতন। তন্ময়ের ঠোঁট জুড়ে তখন দুর্লভ হাসির বিবরণ। দুষ্টুমির তাগিদে দু পা এগোতে এগোতে প্রশ্ন ছুড়ল, কিছুর একটা আশায় ছিলি? এহেন প্রশ্নে ওরও আশ্চর্যতার সপ্তমে পৌঁছালো। চোখজোড়া বড় বড় হয়ে এলো। কোনো রকমে আটকে আসা গলায় আমতা আমতা ভঙ্গিতে বলল, কি? কই? না না তো, ভয় পেয়েছিলাম। থার্মাস্টাম হলো না, ওই জন্যই। তন্ময়ের সন্তর্পণে হাসিটুকু গিলে নিল। গম্ভীর্যতা বজায় রেখে কয়েক কদম এগোতে নিলেই সঙ্গে সঙ্গে ওরও পিছুতে থাকলো তালে তালে মিলিয়ে। এক পর্যায়ে পিঠ ঠেকল বারান্দার স্লাইডিং ডোরে। তন্ময়ের সুঠাম দেহখানা সম্মুখে প্রায় আড়াল হলো ওর ছোট ছোট দেহ। তন্ময় মাথা ঝাঁকিয়ে কণ্ঠ নামিয়ে নিচু স্বরে বড় চতুরতার সঙ্গে শোধালো, আমি চুবুক হব এই আশায় ছিলি? ওরও সাথে সাথে চেঁচিয়ে উঠে অস্বীকার করে বসল, কখনো না। চোখ মুখ বন্ধ করে অমন কামুকের এক্সপ্রেশন দিয়ে কি বোঝাতে চাচ্ছিলি তাহলে? ওরও আহত চোখে চেয়ে রয়। মিনমিনে সুরে জিজ্ঞাসা করে, কেমন এক্সপ্রেশন? লাইক ইউ আর ইগারলি ওয়েটিং টু বি কেসড বাই মি। ওর দুর্লভ গলায় প্রতিবাদী জবাব এলো মিনিট খানেক সময় নেই। কখনোই না। ও ওকে, তাহলে কি ধরে নেব তুই পছন্দ করিস না আমার চুমু? ওরও লজ্জায় স্তম্ভিত হলো। এসব কখন বললাম আমি? তন্ময় ভ্রু নাচিয়ে শোধালো, তার মানে পছন্দ করিস? করিস না? কি? কথার মারপ্যাচে পড়ে কণ্ঠনালী স্তম্ভিত হলো অরুর। স্বীকার করলেও লজ্জা লাগছে, না করলেও উপায়ান্তর খুঁজে পাচ্ছে না। বিপাকে পড়া অরুর মুখটা দেখে আনন্দিত হলো তন্ময়। পিছনে হেসে ফেলল। সহাস্য মুখে হাত বাড়িয়ে অরুর লালচে গাল টেনে দিয়ে সরে এলো। গিয়ে বসলো পূর্বের জায়গায়। ল্যাপটপটা খোলা তখনও। কাজে মনোনিবেশ হওয়া তন্ময়কে দেখে অরু এবারও আশ্চর্য না হয়ে পারল না। মানুষটা কত রকম রূপগুণে আবদ্ধ। আশ্চর্য, আশ্চর্য। ওরও হতাশ হয়ে চাইল হাতে থাকা কফিটার দিকে। ঠান্ডা হয়ে গিয়েছে। শুকনো গলায় ভিজিয়ে নিতে ডকডক শব্দে ঠান্ডা কফিটা কয়েক ঢোক গিলে নিল। ডান হাতে গলাটা ডলে নিল। তন্ময় কফিটা বানিয়েছে বলে বুঝি এত ভালো লাগছে? কফিটা খেতে খেতে আবারও গিয়ে বসলো তন্ময়ের সামনে। তন্ময় না তাকিয়ে নিজের কফি মগ তুলে এক ঢোক গিলল। কপাল কুঁচকে এলো মুহূর্তে। ঠান্ডা হয়ে আছে। কফির মগে পাশে রেখে প্রশ্ন ছুড়ল, পড়াশোনা নেই? গিয়ে পড়তে বস। কফিটা খেয়ে নি। তন্ময় কিভাবে বোঝাবে সামনে না থাকলে তার কাজে মন বসে না, মস্তিষ্ক চলে না, চোখেও স্থির রয় না ল্যাপটপের স্ক্রিনে। ঘুরিয়ে ফিরিয়ে যে সম্মুখে বসা ওকে খুঁজে বেড়ায়।
সাবিয়াকে নিয়ে অয়ন শাহজাহান বাড়িতে ঢুকলো রাত্রি 12টা 30-এ। মোস্তফা সাহেব লিভিং রুমে শক্ত মুখে বসে আছেন। ঘুমে চোখ জোড়া ছোট হয়ে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে সজাগ থাকার চেষ্টা। তন্ময় মোবাইল বের করেছিল কেবলই। অয়ন সাবিয়াকে সদর দরজার সামনে রেখেই দাঁড়ালো। অয়ন দ্রুত পায়ে এগিয়ে এসে মিয়ে যাওয়া গলায় জানালো, ভাইয়া, গাড়িটা নষ্ট হয়ে গেছিল মাঝ রাস্তায়। আমি। অয়নের আগাম বাক্য পূর্ণতা পেল না। কঠিন কণ্ঠে ধমকে উঠলেন মোস্তফা সাহেব, একদম মিথ্যা বলবে না, মিথ্যাবাদী ছেলে। প্রমিস করে প্রমিস রাখতে পারো না। তুমি ভবিষ্যতে কি রূপ দেখাবে আমি এখনই দেখছি। কয়টা বাজে দেখো? কোনো ভদ্রবাড়ির ছেলে এত রাত করে বাইরে থাকে? অয়ন অপ্রস্তুত হয়ে পড়ল। সাহায্যের আবেদন নিয়ে দৃষ্টি ফেরালো তন্ময়ের পানে। তন্ময় চোখে চোখ রেখে আশ্বস্ত করলো, চুপচাপ শুনতে থাকার তাগিদ দিল। অয়ন ভদ্র ছেলের মতন মাথা নত করে হবু শ্বশুরের বকাঝকা শুনল। মোস্তফা সাহেব মিনিটখানিক ভাষণ ছেড়ে চুপসে গেলেন। তন্ময় এ যাত্রায় বলল, সাবিয়া, ওপরে যা। সাবিয়া তড়িঘড়ি সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। বাবার ভয়ে ফিরে একটাবারও চাইল না অবধি। অয়ন তখনও দাঁড়িয়ে। মোস্তফা সাহেব কড়া চোখে অয়নকে মেপে চলে যেতে উদ্যত হলেন। তন্ময় সদর দরজার দিকে এগোতে এগোতে অয়নকে উদ্দেশ্য করে বলল, আয়। অয়ন পিছু নিতেই পরিষ্কার গলায় জানালো, ভাইয়া, আমি সত্যি বলছিলাম, গাড়িতে ব্রেক ডাউন খেয়ে বসে যায়, এজন্যই লেট হয়ে গেল। আমি জেনে শুনে বাঘের খপ্পরে কেন পড়তে চাইবো? তন্ময় হাসলো, আমার বাবাকে বাঘ বলা হচ্ছে? অয়ন লজ্জিত গলায় শুধরে নেবার ভঙ্গিতে অস্বীকার করে উদ্ধত হলো, আমি তামিন করিনি, মানে বলতে বাগান পেরোতে পেরোতে তন্ময়ের ওপরে তাকাতেই দেখলো ওরও দাঁড়িয়ে। অর্ধখণ্ডিত চাঁদ দেখছে। বৃষ্টি বন্ধ হতেই আকাশ পরিষ্কার হয়ে গেছে। শীতল বাতাস ছেড়েছে। চাঁদটা দারুণ সুন্দরভাবে জ্বলছে। হাতের ঘড়িতে 12টা 45। এখনো ঘুমাতে যায়নি? তন্ময় দাঁড়ালো, গলা উঁচিয়ে ডাকলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? কয়টা বাজে? ওরও হকচকিয়ে উঠে হঠাৎ উচ্চকণ্ঠে স্বরে। নিচে তাকিয়ে দেখে তন্ময় আর অয়ন দাঁড়িয়ে। ওরকে দেখে অয়ন হেসে হাত ওঠালো। ওরও হেসে হাত দুলিয়ে শোধালো, কোথায় যাচ্ছেন? আমিও যাব। তন্ময় ভ্রু তুলে ফেলে, ফিরে যেন তোকে না দেখি, ঘুমাতে যা। অয়নকে নিয়ে তন্ময় বেরোয়। রাস্তাঘাটে নিস্তব্ধতা ঘেরা। কুকুরের দল হাঁটছে, চেঁচাচ্ছে। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে তখনকার বিষয়টা নিয়ে তন্ময় এবার বলল, আমার বাবার ওপরে ওপরে শক্ত হওয়ার মুখোশের পরে থাকে। সত্যি বলতে সে খুবই সফট হার্টেড, অত্যন্ত ইমোশনাল। তাকে দেখে এইসব বোঝা মুশকিল। তোমায় সে পছন্দ করে, বুঝতে দিতে চায় না। শুধুমাত্র তোমার বয়সটা সাবিয়ার থেকে কম হওয়ায় ইনসিকিউর অনুভব করে। ধীরে সুস্থে মিলিয়ে যাবে আমার বিশ্বাস। অয়ন কৃতজ্ঞতা প্রকাশ করার তাগিদে বলে, আমি বুঝতে পারি। আমি আরো সতর্ক হব। যথাসম্ভব চেষ্টা করব আঙ্কেলের ইনসিকিউরিটি দূর করতে। কিছুই করতে হবে না। আমার বোনকে সুখে রাখো, ভালো রাখো, এটাই একমাত্র চাওয়া আমাদের। ওকে হাসি খুশি দেখা মানেই আমাদের জীবনের সার্থক। ও তোমার ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। ডু নট লেট হার ডাউন, অয়ন। রেসপেক্ট হার, প্রোটেক্ট হার অ্যান্ড লাভ হার, প্লিজ। অয়নের কণ্ঠে দৃঢ়, আই উইল ভাইয়া, আই উইল। না হলে তো আপনারা আছেনই, হাত পা ভেঙে দেবেন। তন্ময় হাসল, হাত উঠিয়ে চাপড়ে দেয় অয়নের কাঁধ। অয়নকে ওদের বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসে। অয়ন ঢুকতে তন্ময় ফিরে আসে। সদর দরজা লাগিয়ে উপরে তাকায়। নিপুণভাবে চেয়ে খেয়াল করে ওরও লুকিয়ে আছে। চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একদম কথা শোনে না। শুক্রবার বলতেই ছুটির দিন। শাহজাহান পরিবারের প্রত্যেকটা সদস্য এই দিন বাসাতেই থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে। একসাথে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারটাও যেন বাধ্যতামূলক। বাগানে বসে চা খেতে খেতে আড্ডায় মশগুল হয়ে পড়াও নিত্য নতুন কোনো বিষয় নয়। সকালের নাস্তা আসছিল পরোটা। পরোটার সঙ্গে রাধা হয়েছে গরুর ভুঁড়ি ভোনা, আলু ভাজা, ডিম পোচ। নাস্তা খেয়ে কফি হাতে তন্ময় বাগানে এসে বসে কেবলই। ক্ষণিকের মধ্যেই একে একে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেবও বাগানে এসে বসেন। আকাশের হাতে হানির বটল। মধু খেতেই সে ভালোবাসে। বিশেষ করে সাত সকালে ব্রেকফাস্টের পর খেতে তার দারুণ লাগে। এখনো হানি বটল নিয়ে বাগানে উপস্থিত হয়েছে। একটা চেয়ার টেনে বসতে বসতে তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, আজকের প্ল্যানিং কি? শুনেছিলাম আজ নাকি অয়নের ফ্যামিলি আসবে। কখন আসবে? জানিয়েছে কিছু? তন্ময় নিরুৎসাহিত কণ্ঠে জানালো, সন্ধ্যায় আসবে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পানে চেয়ে শোধালেন, ভাইয়া, বাজার সদাই করতে হবে না? এখনই রওনা দিই নাকি? হ্যাঁ রে তন্ময়,
কজন আসবে জানিয়েছে কিছু? অয়নের বাবা মা, বড় চাচা, ছোট মামা মামি, ভাতিজি আর অয়ন, এই কজনই আপাতত। মোস্তফা সাহেব ছেলের মুখের পানে চেয়ে বললেন, কি করব? তন্ময় ভেবেচিন্তে জানালো, মা চাচিদের জিজ্ঞাসা করো কি কি রান্না বান্না করবে, সেই মোতাবেক লিস্ট করে দেখ। আমি আর আকাশকে নিয়ে আসছি। ওহি সাহেব উৎসাহিত গলায় বললেন, তোদের যেতে হবে না, আমরাই যাই 3 ভাই। কতদিন বাজারে যাই না। ঠিক বললাম তো ভাইয়া? মোস্তফা সাহেব মাথা দোলান, কপালে কিঞ্চিৎ ভাঁজ ফেলে বলেন, ছেলে দুটো আসুক সাথে। তন্ময় আওড়ালো, গোষ্ঠী ধরে বাজার করতে যাবা নাকি পুরো বাজারটাই তুলে আনতে? আমি কনফিউজড। জাবেদা বেগম যাবতীয় সরঞ্জামের লিস্ট ধরিয়ে দিলেন। লিস্টে নজর বুলিয়ে সেটি ভাঁজ করে পাঞ্জাবির পকেটে ভরে নিলেন মোস্তফা সাহেব। 2 ভাই আর ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন সকাল সকাল। ওরও অবশ্যই সাথে যেতে চাচ্ছিল। তন্ময় চোখ রাঙাতেই দমে গেল, চোখ মুখ আড়াল করে ফিরে গেল। তন্ময় ভাবুক হয়ে পড়ল। চঞ্চল বাচাল নির্বোধ এই মেয়েটাকে আগাগোড়া জেনেও যেন কিছুই জানা হলো না। নিখুঁত দৃষ্টি, প্রগাঢ় হৃদয় ব্যবহার করে কতটুকু বুঝেছে, কতটুকুই জানতে পেরেছে, এর পরিপূর্ণ উত্তর তন্ময়ের অজানা। তবে ওর অজানা সব যে সে জানতে চায়। অন্যায় কি? অন্যায় হলেও বা কি? ছোটখাটো দেহের ওই মেয়েটাকে পা থেকে মাথা অব্দি মুখস্থ করতে চাওয়ার মেন্টালিটি ওর এমন কিছু থাকতে পারবে না যা সে জানে না, বোঝে না। গতকাল থেকে কালো কালো মেঘে ঢাকা আকাশটা এবেলাতে পরিষ্কার হয়ে এসেছে। রক্তিম সূর্যটি আকাশের পূর্ব দিকে বসে আছে। সূর্যরশ্মি শহর জুড়ে ভ্যাপসা গরমের সৃষ্টি করেছে। বৃষ্টির পর পর এমন তপ্ততা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যেন। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়েছে তন্ময়। ঘামে পিঠ ভিজে টি-শার্ট শরীরের সঙ্গে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গালের পাশে গড়িয়ে টপ টপ করে ঝরছে। মনে হচ্ছে গোসল সেরে বেরিয়েছে কেবলই। মুখটা রক্তিমের চূড়ান্তে, হাতে বাজারের ব্যাগ, ব্যাগ ভর্তি কাঁচা বাজার। ওজনওয়ালা ব্যাগ নিয়েই হেঁটে হেঁটে কেনাকাটা চালাচ্ছে। মোস্তফা সাহেব আর চোখে একটিবার ছেলের এই দুর্দশা দেখলেন। দেখেই উৎসুক হয়ে পড়লেন। আনচান মনে মুহূর্তে এগোলেন ছেলের সামনে। ব্যাগ ভর্তি বাজারটা নিজের হাতে নেওয়ার সামান্য চেষ্টা করলেন। তন্ময় আকস্মিক ডান ভ্রু উঁচিয়ে চাইল। মোস্তফা সাহেব স্বাভাবিক এবং সাবলীল গলায় বললেন, আমি নেই, দে ব্যাগটা। আনোয়ার সাহেব বড় ভাইকে টপকে তন্ময়ের সম্মুখে চলে এলেন। উদ্দেশ্য হলো তন্ময়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নেওয়ার জন্য। সে থাকতে বড় ভাই বাজারের ব্যাগ টানবে? অসম্ভব। আমি নিচ্ছি ভাইয়া। দে তন্ময়, ব্যাগটা আমায় দে। ওহি সাহেব বড় বড় চোখে এই দৃশ্য দেখে তক্ষুনি নিজেও তড়িঘড়ি এগোলেন। চোখের সামনে বড় 2 ভাই বাজারের ব্যাগ টানবে আর সে ফাঁকা হাতে হাঁটবে? এও সম্ভব? বাম হাতটা কায়দা করে বাড়িয়ে উৎসুক কণ্ঠে বলল, তন্ময়, তুই ব্যাগটা আমায় দে। ক্লান্ত হয়ে গিয়েছিস, দে দে। আকাশের কপালে 4-5টা বিরক্তির ভাঁজ পড়ল। বিরক্ত চোখে দেখল নিজের পিতাসহ চাচাদের কার্যকলাপ। তার হাতেও তো বড়সড় একটা ব্যাগ রয়েছে। ব্যাগ ভর্তি এটাতেও বাজার। সেও ঘেমে নিয়ে একাকার হয়েছে। ওই তাকে তো এত আদিক্ষেতা করছে না। কালো মেঘ ঢাকা মুখটায় যেন আমাবস্যা নামলো, চাপা শহরে ভেঙ্গালো। একেবারে কলিকাতা সিরিয়াল। এই অসহ্যকর গরমে তন্ময় বিরক্ত বটে। বিরক্তিতে মুখ বন্ধ। সে ব্যাগটা ডান হাতে শক্ত করে ধরে এগোতে শুরু করলো। কোনো প্রকার কথা বাড়ালো না। গরমে তিক্ত বিরক্ত সে সবাইকে পিছনে ফেলে রেখেই এগোচ্ছে। মোস্তফা সাহেব 2 ভাইকে কড়াকড়ি দৃষ্টিতে একবার পরখ করে নিলেন। নিজেও ছেলের পিছন পিছন ছুটলেন। সামনে কুদ্দুসের কসাইয়ের দোকানটা। দুপুরের আগ দিয়ে দেশি তরতাজা গরু ডট করা হয়েছে সরাসরি। এখান থেকে 5 কেজি গরুর গোশত নেওয়া হবে আজকের জন্য। তাহলেই বাজার প্রায় শেষ পর্যায়ে। লিস্টের সবকিছু ইতিমধ্যে নেওয়া শেষ। তন্ময় হাত বাড়িয়ে রিকশা দাঁড় করালো একটা। চোখের ইশারায় আকাশকে বাজারে ব্যাগ রাখতে দেখে নিজের হাতে রাখাও ব্যাগটা রাখলো। মোস্তফা সাহেব 2 ভাই নিয়ে কুদ্দুসের দোকানের দিকে রওনা হয়েছেন। অদূর হতে কুদ্দুস বসা থেকে উঠে দাঁড়িয়েছে। শ্যামবর্ণের হ্যাংলা পাতলা সমবয়সী ভদ্রলোক। চোখ মুখে জুড়ে অমায়িকতা। ঠোঁটে দীর্ঘ হাসি লেপ্টে সালাম জানিয়ে চেনা চেনা কণ্ঠে মোস্তফা সাহেব হেসে শোধালেন, তরতাজা গরুর মাংস লাগবে 5 কেজি। গরু ডট দেওয়া হয়েছে? লাল রক্ত এখনো কুদ্দুসের হাতে। সে রক্তিম হাত দুটো তুলে দেখিয়ে বিনয়ী হাসলেন। এই হাতজোড়া মাইখা আছে লাল রক্ত। আধা ঘন্টাও হয় নাই গরু কাটছি। দাও তাহলে 5 কেজি।
তন্ময় রিক্সা গুছিয়ে এগিয়ে এলো, ঝরঝরে গলায় বলল, তুমি চাচ্চুদের নিয়ে উঠে চলে যাও, গোস্ত নিয়ে আমি ফিরছি। মোস্তফা সাহেব সহমত পোষণ করলেন না। তিনি চোখ মুখ কুঁচকে বিরস মুখে বললেন, এখান থেকে এখানে রিকশায় করে যাবো কেন? ওহি সাহেব নিজের ছেলের পিঠে ঠেলে রিকশার দিকে এগিয়ে গিয়ে বললেন, আকাশ যাবে বাজার নিয়ে। আকাশ তো এক পায়ে রাজি। সে এই তুখর গরমে আর হাঁটতে পারবে না। হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছে। তার পক্ষে আর সম্ভব নয় এই বাজারে থাকা। সে চটজলদি উঠে বসলো রিকশায়। এদিক ওদিক না ফিরে রিকশাওয়ালাকে বলল, চাচা চলুন চলুন, চটজলদি চলুন। টাকা পরিশোধ করে গোস্তর ব্যাগটা হাত বাড়িয়ে নিল তন্ময়। বাপ চাচাদের পায়ের গতির সাথে তাল মিলিয়ে হেঁটে চলেছে বাড়ির পথে। ফিরবার পথে চেনা পরিচিত অনেকের সাথে দেখা হলো। মিনিট খানেক থেমে থেমে ভদ্রতাসূচক কথাও হলো। মোস্তফা সাহেব এখানে সেখানে একে ওকে দেখে থামাচ্ছেন, দু চারটা কথা বলছেন। ভদ্রসভ্য ভঙ্গিতে তন্ময় সহ তার দুই চাচা তখন মোস্তফা সাহেবের পিছনে দাঁড়িয়ে। রোদের তাপমাত্রা তখন তীক্ষ্ণ। তন্ময় ঘামন্ত বাবার মুখে দেখে দীর্ঘশ্বাস ফেলল। বেরোনোর সময় বারংবার বলেছিল, ছাতাটা নিয়ে কে শোনে কার কথা। গরুর গোস্ত নিয়ে পৌঁছতে পৌঁছতে দুপুর। মাত্রই জোহরের আজান পড়েছে। সদর দরজার কাছে পৌঁছাতেই মোস্তফা সাহেব ছেলের হাত থেকে গরুর গোস্তগুলো নিয়ে তাড়া দিলেন, রুমে গিয়ে গোসল করে নে। জাবেদা বেগম ট্রেতে করে কয়েক গ্লাস লেবুর শরবত নিয়ে আসলেন। তন্ময় এক গ্লাস তুলে গিলে নিল চটজলদি। বাবার কথা মতো ঘামে ভেজে শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ছুটল উপরে। অরুণ রুমের দরজাটা খোলা। বিছানায় শুয়ে গুনগুনিয়ে ডায়েরি লিখছে। এই ডায়েরিটা পূর্বেও দেখেছে তন্ময়। কি এত লেখে এতে? একবার তার হাতের কাছে এসেও পৌঁছিয়েছিল ডায়েরিটা। ভদ্রতার খাতিরে তখন পড়েনি। ভেবেছিল মেয়ে মানুষের ডায়েরি, প্রাইভেট কিছু হতে পারে, তার পড়া ঠিক হবে না। তবে এখন তো ওরও তার স্ত্রী, পড়া যেতেই পারে। অবশ্য সে নিজের উদ্যোগে যাবে না চুরি করে পড়তে। তার হাতের কাছে স্বেচ্ছায় এসে যদি ধরা পড়ে তাহলেই পড়বে। এভাবে ওরটা তার একদমই বোকাশোকা সুপারম্যাসি মেয়ে মানুষ। কখন কোথায় কি রাখে তার কথা মনে রাখে না। এই ডায়েরি পড়ার সুযোগ নিজেই করে দেবে শীঘ্রই। অতিথি আপ্যায়নের জন্য শাহজাহান বাড়ির সকলে তৈরি। অয়নরা ঠিকঠাক বলার সময় মতন এসে পৌঁছিয়েছে মাগরিবের পরপরই। মোট ৮ জন তারা। মোস্তফা সাহেবের সঙ্গে ছেলে ভাইদের নিয়ে দরজা পর্যন্ত এগিয়েছেন অতিথি আপ্যায়নের জন্য। অয়নের বাবার সাথে পূর্ব পরিচিত ছিল মোস্তফা সাহেবের। সখ্যতা না হলেও চেনা জানা ছিল। সেই সূত্র ধরে তাদের কথাবার্তার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। লিভিং রুমে বসতেই গল্পগুজব এগোতে শুরু করলো সবারই ভঙ্গিতেই। পুরুষদের গল্পের মধ্যে আর থাকলেন না অয়নের মা আর মামি। দুজনে উঠে চলে এলেন রান্নাঘরের দিকটায়। সেখানে হুলস্থুল কাণ্ড। জাবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম তখন ব্যস্ততার শিয়রে। আচমকা তাদের আগমনে জাবেদা বেগমের ব্যস্ত হাত দুটো মিনিট খানিক থামল। মহিলাদের মধ্যে আলাপের কারণ বা যুক্তি দরকার পড়ে আদৌ? মনে হয় না। এই যে মুহূর্তে পারিবারিক আলোচনায় তারা ব্যস্ত। আলাপে আলাপে অয়নের মা এগোতে চাচ্ছেন কাজকর্মে সাহায্যের হাত বাড়ানোর জন্য। মুফতি বেগম হেসে জানালেন, কাজকর্ম সব শেষ, এই নাস্তা পানিগুলো লিভিং রুমে নিতে হবে। ডিনারের প্রিপারেশনও শেষ। তন্ময় আর আকাশ এলো ট্রে ভর্তি নাস্তা পানি নিয়ে। ট্রে দুটো টি টেবিলের উপরে রাখতে জাবেদা বেগম তন্ময়কে নিচু সুরে ডাকলেন। তন্ময় কাছাকাছি আসতে তিনি বললেন, একটা মেয়ে হাতের কাছে নেই, সবগুলো ওপরে। গিয়ে বলিস সাবিহাকে একটা শাড়ি পরিয়ে তৈরি করতে। দীপ্ত আগ বাড়িয়ে এক ঝাঁক কোকড়া চুল মাথায় দুলিয়ে বলল, বড়মা আমি যাচ্ছি, ইউ জাস্ট ওয়েট। জাবেদা বেগম মাথা দোলাতেই তন্ময় দোলালো না। সে ভ্রু তুলে কিঞ্চিৎ ভেবেচিন্তে নিজের পা বাড়ালো। দীপ্ত ছুটল তার পেছন। সিঁড়ির শেষ পূর্ব দিকে মাথাটাই দেখা গেল ওকে ঝুঁকি দিচ্ছে। শুধু একা নয়, রুবিওর সাথে। তন্ময়কে দেখেই দুটো ছুটে পালালো সাবিহার রুমে। তন্ময় পিছু নিল। রুমে ঢোকার পূর্বে দরজায় দুটো টোকা মারল। সাবিহা এক কোণে লাজুক ভঙ্গিতে বসেছিল। তন্ময়কে দেখে তড়িঘড়ি করে দাঁড়ালো। ওর পাশেই মিটিমিটি হাসছে। ওর এত হাসার কারণ কি? উকিঝুঁকিরও তো কারণ দেখছে না সে। তন্ময় ভেতরে এসে ভ্রুদয় কুঁচকে ফেলল। এত হাসছিস যে? ওর মুখে হাত চেপে ফিক করে হেসে ফেলল। হাসার তাগিদে ঠিকঠাক বলতেও পারছে না, এলোমেলো কণ্ঠে জানালো, সাবিহা আপু লজ্জায় লাল হয়ে আছে দেখুন। কিছুক্ষণ পর পর সিঁড়ির মাথায় গিয়ে অয়ন ভাইকে লুকিয়ে লুকিয়ে দেখছে একটু। সাবিহা এক ছুটে ওর মুখ চেপে ধরল। লজ্জায় তার মাথা কাটা গেল বড় ভাইয়ের সামনে। তন্ময় কাশলো ছোট করে। যেতে উদ্যত হয়ে বলে গেল, শাড়ি পরে রেডি হ, ডাকলে নিচে নেমে আসিস।
ওর মুখ সাবিয়ার থেকে ছাড়িয়ে তন্ময়ের পিছু পিছু বেরোলো। তন্ময় ওকে টের পেয়ে পদচরণ থামালো। পিছু ফিরে চাইতেই ওরু বোকার মতন হেসে শোধালো, আজ কয় তারিখ বলুন তো তন্ময় ভাই? তন্ময় ভ্রু তুলল। ক্যালেন্ডার নেই ঘরে? ওরও পিটপিট করে চাইল, হতাশ হলো বড়ই। আছে, কিন্তু আছে কিছুই না। ওরও মাথা নত করে ভাবুক মুখাব্বয় ধরে সাবিয়ার রুমে ফিরে গেল। ও যেতেই তন্ময় মৃদু হাসলো। ঘুরিয়ে ফিরিয়ে ও বোঝাতে চাচ্ছে সামনে ওর জন্মদিন। তন্ময়ের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। প্রিয়তমার জন্মদিন মনে না থেকে কোথায় যাবে? ওর জন্মদিন উপলক্ষে এবার একটা ট্যুর দিলে মন্দ হয় না। ওরও খুব ঘুরতে চায়। সিলেট যাবে বলে তার বন্ধু বান্ধব তাকে পাগল করে ফেলছে। ওরুকে সঙ্গে নেবার জন্য হাজারো রিকোয়েস্ট। তন্ময় ভেবেছে রাজি হবে। একটা বার্থডে সারপ্রাইজও না হয় দেওয়া যাবে তখন। তবে তার ভাবনা তো এক জায়গায়, যা সে কাউকে বোঝাতে পারবে না, বুঝিয়ে ওঠাও সম্ভব নয়। সাবিয়া আয়নের বিয়েটা প্রায় পাকাপুকি হলো। ডেট ফিক্সড করাটাই বাকি রইল। ডেট ফিক্সড করতে অন্য একদিন বসবেন। কথাবার্তার শেষে সাবিয়াকে দেখে শুনে ওর গলায় নেকলেস পরিয়ে দিলেন অয়নের মা। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লেন তারা। অয়ন এক মুহূর্ত থামল। মাথায় শাড়ির আঁচল টানা সাবিয়াকে পর্যবেক্ষণ করে দেখল খানিকক্ষণ। মোস্তফা সাহেব কড়া চোখে সামনে বেশিক্ষণ দেখা সম্ভব হলো না। মাথা নত করে লজ্জিত ভঙ্গিতে বেরিয়ে যেতে হয়েছে বাধ্য ছেলের মতন। তন্ময় তাদের এগিয়ে দিয়ে ফিরে এসেছে। ওর লিভিং রুমের সোফাতে বসেছিল। এ যাত্রায় আধশোয়া হয়ে আপেল খাচ্ছে। সন্ধ্যার কাজ করা একটা কামিজ পরে আছে। চুলে বেনুনি গেঁথে কাঁধে ফেলে রেখেছে। তন্ময়কে দেখে শীঘ্রই গলায় প্রশ্ন করল, বিয়ের তারিখ কি ডিসাইড করা হয়েছে? দীপ্তজ্ঞানী বয়স্ক লোকদের হাবভাব জবাব দিল, তাড়াহুড়োতে নয়, বরঞ্চ ধীরে সুস্থে এগোনো হবে। আগামী মাসের আগেই বিয়ের ডেট পড়বে না, বা হতে পারে এর পরের মাসে। ওরও চোখ তুলে চাইল। তন্ময় যেন ওই দৃষ্টি পড়তে পারে। বুঝে ফেলল দৃষ্টিতে কি লেখা। দীপ্তর কথা সত্যি জাহির করতেই বলল, বিয়ে দেরি আছে। ওরও হতাশজনক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আওড়ালো, ভেবেছিলাম বিয়ে খেতে পারবো এই বুঝি। জাবেদা বেগম হেসে বললেন, তা তো পারবি, এখন না হলেও পরে। নিজের বিয়েও তো খাওয়া বাকি নাকি? ওর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময় খানিকটা স্তব্ধ হলো বলে। সন্ধ্যার আজান পড়েছে মাত্রই। রাজশাহীতে 2 দিনের ব্যবসায়ী ভ্রমণ শেষ করে ফিরছে তন্ময়। গাড়িটা এখন মাঝ রাস্তায়। বাড়িতে পৌঁছাতে এখনো 30 মিনিটের পথ বাকি। তার ম্যানেজার সুমন নিস্তব্ধতা বজায় রেখে ড্রাইভিং করছে। উপরে বিদ্যমান কার মিররে ক্ষণে ক্ষণে আর চোখে এক পলক তন্ময়কে দেখে নিচ্ছে। গলাটা ভিজিয়ে নীরব ভঙ্গিতে সুমন থতমত কণ্ঠে আওড়ালো, স্যার, আমার কি যেতেই হবে আপনার সাথে? না গেলে হয় না? জানেনই তো বড় স্যার আমায় দু চোখে দেখতে পারেন না, কটমট করে চেয়ে থাকেন। পারলে আমার গলা কেটে তরল রক্ত পান করতেন। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। এতটুকু বলেই থামল সে। বাকিটুকু মনের কথা মনের মধ্যেই আড়াই বসল। আবার আপনার জন্যই আমার জীবনটা অকাজ হওয়ার রাস্তায় পড়ে আছে। কোন দুঃখী কপাল নিয়ে যে আপনাদের বিবাহের দিন ছিলাম, না থাকতাম না আজ এই জ্বালা বয়ে বেড়াতাম। তন্ময় মৃদু হাসলো। ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। সুমনের ব্যস্ত মুখমণ্ডল দেখে এক নজর। পুনরায় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রাখলো। কিবোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত থেকেই বলল, আচ্ছা যেও না, ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড, থ্যাংক ইউ, কাল ছুটি নাও। সুমন চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। চোখ দুটোতে নক্ষত্র ঘুরে ফিরে গদগদ ভাব কণ্ঠের উপচে পড়ে, ধন্যবাদ। মেসেজের টোনের ধ্বনিতে সেলফোনটা হাতে তুলে নেয় তন্ময়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সহস্র আনরিড মেসেজ। বন্ধু বান্ধবদের সিলেট ট্যুরের প্রতি আশ্চর্যজনক আগ্রহ জন্মেছে এবার। ওদের মধ্যে এতটাই আগ্রহ, উন্মাদনা, উত্তেজনা এই প্রথম দেখছে তন্ময়। পূর্বেও সবাই মিলে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছে। প্রফুল্ল হৃদয়ে উপভোগ করেছে এক একটি মুহূর্ত। তবে এমন আগ্রহ বোধহয় ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতন অবস্থা পূর্বে তো ঘটেনি। ইতিমধ্যে আবহাওয়ার আগাম হাবভাবে গবেষণা শুরু করেছে এক একজন। আবহাওয়ার গুঞ্জন উপলব্ধি করে দিন, তারিখ এবং সময় নির্ধারণ করতে শুরু করেছে। মাহিন সন্ধ্যার পর পর কল করেছে 4 বার। তন্ময় ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। এই যাত্রায় কল ব্যাক করলো। মাহিন ধরেছে তৎক্ষণাৎ। ফোনের ওপাশ হতে বেশ কয়েকটি দুষ্টু কণ্ঠ ভেসে আসছে, সবগুলো বদমাইশের একসাথে নির্ঘাত। তন্ময়ের আন্দাজ ঠিক করে রিহান উচ্চ গলায় বলে উঠল,
বিবাহিত ব্যাচেলার শাহজাহান তন্ময় চাচা, আপনি কোথায়? আপনার মুখটা আমাদের একটু দর্শন করিয়ে যান প্লিজ। আপনার চেহারা না দেখায় এক গ্লাস পানি গেলার সম্ভব হচ্ছে না। তৃষ্ণার্ত বুক ধুকপুক করছে, বুক ঈষৎ কাঁপছে। রিহানের বাক্যগুলো পূর্ণতা মিলল না। মাহিন ঠাট্টার সুরে ওকে মাঝপথে থামিয়ে বলল, আপনার ঈশ্বর যে কাঁপছে সে সম্পর্কে জানতে আমরা আগ্রহ বোধ করছি না। রিহানের মুখ জুড়ে মেঘ ঘনিয়ে এলো। থেমে যাবার পাত্র সে নয়। মুহূর্তে পাল্টা আক্রমণীয় গলায় জবাবে বলল, আমার কি কাঁপছে সেটা জানতে তুই আগ্রহ বোধ করছিস কেন রে শালা? তুই কে? তুই কি গে? গে নয় বলে শুনতে চাচ্ছি না। রেহানের জবাব শোনার মতন মস্তিষ্ক তন্ময়ের আপাতত নেই। সে লং জার্নি করে ফিরেছে কেবলই। প্রচণ্ড টায়ার্ড। শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ ম্যাচ করছে। বন্ধুদের ঝগড়া শোনার মন মেজাজ এখন নেই। সে ধীরে সুস্থে বিনয়ী গলায় বলল, স্টপ ইট, কাজের কথা বল, কল কেটে দেব। ঝগড়া থামলো বুঝি? ক্ষণিকের মধ্যে থেমে গেল সত্যি। পূর্ব মুহূর্তে নিচু স্বরে রসিকতা শুরু হলো। সঞ্চার নীরবতায় দুষ্টু গলায় মাহিন প্রশ্ন করল, বাসায় ফিরিসনি এখনো? এর জন্যই ফায়ার হয়ে আছিস। বইয়ের থোবড়া দেখা না অবধি তোর মুখে দিয়ে ভালো কথা আসবে না। রাতে কল দিব তাহলে, রাখি এখন, হে হে। ফোন পাশে রেখে পুনরায় ল্যাপটপে মনোযোগী হতে চাইল তন্ময়। পারল কই? বন্ধুর কথা মিথ্যা নয়। অরুকে দেখছে না 24 ঘন্টা পেরোচ্ছে। এজন্যই বোধহয় তার হাঁসফাঁস লাগছে। অস্থির হয়ে আছে বুকের ভেতরটা। তৃষ্ণায় যেমন মানুষ ছটফট করে ঠিক তেমনভাবে তার হৃদয় ছটফটিয়ে চলছে। চোখ জোড়া বুঝে সিটে এলিয়ে দেয় মাথাটা। সে বাসায় বলেনি আজ ফিরছে। অরু আজ সন্ধ্যায় কল করে বারংবার শুধিয়েছে, কবে ফিরবে সে, আর কতদিন লাগবে। তন্ময় এড়িয়ে গিয়েছে প্রশ্নগুলো। ওকে সারপ্রাইজ করা যাবে বেশ। মোস্তফা সাহেব সংবাদপত্র পড়ছিলেন লিভিং রুমের সোফায় বসে। পাশে আনোয়ার সাহেব বসে টেলিভিশনে খবর দেখছেন। ওহি সাহেবের ভাঙাচোরা রেডিওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তন্ময় সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলো। ছেলেকে দেখে মোস্তফা সাহেব সংবাদপত্র ভাঁজ করে টেবিলে রেখে দিলেন। গলা উঁচিয়ে ডাকলেন স্ত্রীকে, এই যে তোমার রাজপুত্র এসেছে, খাবার বাড়ো। জাবেদা বেগম রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলেন। ছেলেকে দেখে চোখ ছোট ছোট করে ফেললেন। কণ্ঠে বিষাদ নিয়ে শোধালেন, দুদিনে কেমন শুকিয়ে গেছিস বাবা? ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি? ফ্রেশ হয়ে নিচে নাম, খাবার বাড়ছি আমি। আজ আসবি জানলে তোর পছন্দের কিছু রান্না করতাম। মোস্তফা সাহেব একমত হলেন। মাথা দোলালেন, 2বার ঘুরিয়ে ফিরিয়ে ছেলেকে পর্যবেক্ষণ করলেন। সকালেও তো কল করলাম, জিজ্ঞাসা করলাম কবে ফিরবে, জবাব দিলে না। তন্ময় দুপাশে মাথা দুলিয়ে মৃদু হেসে সিঁড়ি ধরে। অরুটা কোথায়? কণ্ঠ শুনেও নিচে নামছে না যে, কি ব্যাপার? এই অবেলায় ঘুমাচ্ছে নাকি? ব্রিফকেস হাতে দোতলায় উঠে এসেছে। অরুর রুম বরাবর আসতেই এক মুহূর্তের জন্য থামে পা জোড়া। দরজা চাপানো। নিশ্চয়ই ঘুমাচ্ছে। এটা ঘুমানোর সময়? এখন ঘুমাবে পড়ে পড়ে, আর রাতে জাগিয়ে থাকবে শিয়ালের মতন। তন্ময় পদচারণের শব্দ তুলে বড় চালাক চতুর ভঙ্গিতে তার পাশের রুমের দরজাটা শব্দ করে খুলল। তৎক্ষণাৎ অরুর রুমের চাপানো দরজাটা খুলে যায়। ফুলো ফুলো ঘুম কাতরে নয়ন যৌবন নিয়ে ওরও হুড়মুড়িয়ে বেরিয়ে আসে। পায়ের জুতো নেই। এলোমেলো চুলগুলো দুর্দশা হয়ে আছে। ওড়নাটার করুণ অবস্থা। তন্ময়কে দেখে অবাক হয়ে চেয়ে রয়। পরপরে কি নিদারুণ আনন্দিত আশ্চর্যতা ঘিরে বসে ওর ওই চোখ জোড়াতে। পাতলা ওষ্ঠদয়ে দীর্ঘ হাসি বিরল খেলে যায়। তখন প্রশ্ন করলাম, কখন ফিরবেন? উত্তর দিলেন না কেন? আজই ফিরবো তাই। ওর ঠোঁট ফোলালো, অভিমানী গলায় আড়ালো, আমি অপেক্ষায় ছিলাম তো। তন্ময় শুনল, কান শীতল অনুভব করলো। অনুভূতির স্রোতে বইল হৃদয় জুড়ে। শান্ত হলো বক্ষপিঞ্জরটা। তৃষ্ণার্ত মন যেন জল পেল মুহূর্তেই। মরুভূমির মতো নিষ্প্রাণ ছটপটিয়ে চলা হৃদয় বায়ু বাতাস পেয়ে শান্তস্থির হয়ে এলো। গভীর গলায় স্বতঃস্ফূর্ততা, অবসান ঘটালাম তো। ওর থামল না। চিন্তিত মুখে এগিয়ে এসে ক্লান্ত তন্ময়ের মুখমণ্ডল নিকট হতে দেখে প্রশ্ন করল, খুব টায়ার্ড লাগছে? তন্ময়ের কাঠ করে হৃদয় কথা বলতে জানলে এক্ষুনি জবাব দিয়ে বসতো, ঠিক এই বলে, তোকে দেখতে পেয়েই সব ক্লান্তি দূর হয়ে গেল। একদম ম্যাজিকের মতন। আচ্ছা, তুই কি ম্যাজিশিয়ান রুরু? আমার পার্সোনাল ম্যাজিশিয়ান, যাকে দেখলেই আমার সব রকম অসুখ দূর হয়ে যায়, যার কণ্ঠে সব রকম বিষাদ ভ্যানিশ হয়ে যায়। কি বিচিত্র আর আশ্চর্যজনক ব্যাপার, তাই না?